আমরা এখনো সোর্সটা জানতে পারিনি, কিন্তু ইনফরমেশনটা পাকা। কোনো মলের বাইরে পার্কিং লটের কাছে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, বম ওতেই আছে। আমরা পৌঁছানোর আগেই পুলিশ ওই জায়গাটা খালি করিয়ে নেবে, যাতে প্রত্যেকে সেফ থাকে, কারোর প্রাণের কোনো ঝুঁকি না থাকে। স্যার কিছু জানতে পেরেছেন কি টাইপের বোম আছে? এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই, বোধহয় যে ইনফরমেশন দিয়েছে সেও জানে না। তাতে কি যায় আসে? ওখানে এমনিতেও আশেপাশে পাবলিক থাকবে না, আমরা আরামসে বোম ডিফিউজ করতে পারবো। আর যদি করতেও না পারি তো গাড়িটাই উড়িয়ে দেবো। রাইট। রাধা, তুমি তৈরি? কি? ইয়েস, এইবার এটা তুমি লিড করবে। আর ইউ শিওর ওকে ইনভলভ করবে? আর একবার ভালো করে ভেবে নাও। যদি বম ডিফিউজ করার সময় আমাদের মধ্যে কারোর মৃত্যু হয়ে যায়, ওর তো প্র্যাকটিস হওয়া দরকার না? রাইট। এমনিতেও 2 সপ্তাহ তোমার হয়ে গেছে স্কোয়াড জয়েন করেছো, কখনো তো শুরু করতে হবে। আই এম রেডি স্যার। গুড। আমি ওখানে গিয়ে জায়গা চেক করব যাতে অন্য কোনো বম না থাকে, আর তুমি ততক্ষণ ওখানে প্রাইমারি সার্কিট ডিফিউজ করবে। যদি ইমার্জেন্সিতে বিক্রম আমাদের বোমটাকে ব্লাস্ট করাতে হয়, তাহলে তুমি জায়গাটা খালি করাবে। Right. কিন্তু মনে রাখবে, পাবলিক কিন্তু ওখানে ভয় পেয়ে আছে, আমাদেরকে শান্ত থাকতে হবে। উই হ্যাভ টু কুল অ্যান্ড কোয়াইট। লেটস গো। সাইড 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 কাম 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 সাইড 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 প্লিজ কাম ফাস্ট সাইড সাইড বিক্রম, তুমি প্যারামিটার চেক করো। Sir. রাধা, ইউ গো টু দ্য লেফট সাইড। লেফট সাইডে যে গাড়িগুলো আছে ওগুলো চেক করো Yes, তুমি। sir. ওকে Okay. অল দ্য বেস্ট, কাম এন্ড কুইক। You have to be quick. It's clear, Vikram. ওদেরকে সরাও। Yes, sir, yes. It's clear. এখানেও ঠিক আছে। স্যার বম পাওয়া গেছে, গুড। কালো গাড়ির নিচে আছে। তুমি সার্কিট ডিফিউজ করা শুরু করো, আমি দেখছি আর কোনো বম আছে কিনা। স্যার অন্তত 50 মিটার এরিয়া খালি করতে হবে। Okay. বমটা কি ধরনের? রেগুলার ডায়নামাইট ইউজ করা হয়েছে, আমি ডিফিউজ করে দেবো। Are you sure? ইয়েস স্যার, 100%. আই এম কনফিডেন্ট। Go ahead. All the best. আমি কিছু দেখতে পাচ্ছি না স্যার। What happened? স্যার স্যার আমি কিছু দেখতে পাচ্ছি না স্যার। কি হলো কি? What happened? চারদিকে অন্ধকার লাগছে স্যার। এটা কি বলছো তুমি? রাধা, তুমি ঠিক আছে তো? কি হয়েছে? স্যার আমার আঙুল আটকে গেছে বোমের তারে, বোমটা যে কোনো সময় ফাটতে পারে। Oh God. স্যার হেল্প মি। রাধা কুল কুল, রাধা কুল। স্যার হেল্প মি। রাধা তুমি কিচ্ছু করবে না, আমরা আসছি। কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা আমি। আসছি, রাধা তুমি চিন্তা করবে না, আসছি। স্যার হেল্প মি। রাধা উই আর কামিং। একদম নড়বে না। প্লিজ হেল্প মি স্যার। এসিপি স্যার বললেন যে যতক্ষণ না জানতে পারা যাচ্ছে যে এই বোম কে আর কেন রেখেছে, ততক্ষণ মিডিয়াকে কিছু না বলতেন। ওই তো স্যার এসে গেছে, স্যার এসে গেছে, স্যার 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 স্যার, স্যার আপনি স্যার, বলতে স্যার। পারবেন এই বোম ব্লাস্টের পিছনে কার হাত আছে? স্যার এটা কি কি করে হলো স্যার? স্যার এই বোমের ব্যাপারে কি বলবেন স্যার? স্যার এই ব্লাস্টের পিছনে কি কোনো গ্যাংস্টারের হাত আছে? সব স্যার, পরে প্লিজ, বলবো। প্লিজ প্লিজ স্যার। এক মিনিট প্লিজ, আমাদের আগে কাজটা করতে দিন, পরে স্যার, আপনাদের সবাই সব জানতে বলছি। চাচ্ছে, স্যার, কিছু সাইড বলুন, দিন। স্যার। স্যার স্যার স্যার, তো আপনারা দেখতে পেলেন যে এখানে সিআরডি লোকেরা ইতিমধ্যে চলে এসেছে। স্যার এখানে তো কোনো এভিডেন্স চোখেই পড়ছে না, আর লাশও নেই কোনো। ফরেন্সিক নিয়ে যাবো যে। স্যার, আমি বিক্রম। আমি আপনাদের এখানে ডেকেছি ফোন করে। বিক্রম, এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল আর যার মৃত্যু হয়েছে সে কে?
স্যার ও আমাদের টিম মেম্বার ছিল বোম স্কোয়াডের, রাধা। তোমাকে কি কেউ ফোন করে বলেছিল যেখানে বম আছে? আমাদের হেল্পলাইনে একটা ইনফরমেশন এসেছিল, আর কোনো নাম কেউ বলেনি, শুধু বললো যে মলের পার্কিং লটের একটা গাড়িতে বোম রাখা আছে। ও, বোম পাওয়া গেছে? আমি পাইনি স্যার, রাধা পেয়েছিল, আর ও ডিফিউজ করতেই যাচ্ছিল তো ব্লাস্ট হয়ে গেল, আর বডিটা রাধা তোমার সিনিয়র ছিল? নো, মন্দার স্যার আমাদের সিনিয়র, কিন্তু এইবারে রাধার লিড করছিল। এইবার রাধা লিড করছিল। আর আপনাদের ওই স্যার, উনি কোথায়? স্যার উনি হসপিটালে, ওনারও ব্লাস্টে চোট লেগেছে যখন উনি রাধাকে বাঁচানোর জন্য ওদিকে ছুটছিলেন। কেন? কি কি হয়েছিল এখানে? স্যার হঠাৎ করে ও বলতে শুরু করলো যে ও কিছু দেখতে পাচ্ছে না। এর মানে কি ও দেখতে পাচ্ছিল না? তাহলে ও বোম ডিফিউজ করছিল কি করে? না স্যার, প্রথমেও বলেছিল যে ও বমটা দেখতে পেয়েছে আর ও ডিফিউজ করতে যাচ্ছে। সাডেন বুঝতে পারলাম না যে ও হঠাৎ করে বললো ও দেখতে পাচ্ছে না, আর হঠাৎই ওর ভুলের জন্য বোমটা ট্রিগার হয়ে গেছিল। হঠাৎ করে ও দেখতে পাচ্ছিল না কেন? স্যার, লাশ যদি এখানে পেতাম তাহলে অটোপসি থেকে জানতে পারতাম। রাধার কোনো লেটেস্ট মেডিকেল রিপোর্ট আছে আপনার কাছে? আপনাদের নিশ্চয়ই মেডিকেল রিপোর্ট তো করানো হয়। হ্যাঁ। সেটা চাই আমাদের। ওকে স্যার। আর তোমাদের হেল্পলাইনে যে নম্বর থেকে কল এসেছিল ওটার রেকর্ডিং নিশ্চয়ই করেছো? হ্যাঁ স্যার, আমি ওটা চেয়েও নিয়েছিলাম। আমি জানতাম যে আপনারা এটা জানতে চাইবেন, তো এটা শুনুন স্যার। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যালো মলের পার্কিং লটে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওতে বোম আছে। আপনারা তাড়াতাড়ি কিন্তু আসুন, আপনি কে বলছেন? না হলে অনেক লোক হ্যালো? মারা যাবে। বোমটা ফাটা থেকে আপনি আটকাতে কে হবে। বলছেন? প্লিজ আপনারা তাড়াতাড়ি আসুন। আচ্ছা, এই কল ট্রেস করেছো কোথা থেকে এসেছিল? না স্যার, কল তো ট্রেস করতে পারিনি। স্যার তার মানে যে ফোন করেছিল সেটা চাইছিল না যে কেউ ওর ব্যাপারে কিছু জানতে আর পারে। এরকম ঠিক তখনই হয় যখন কেউ ইচ্ছে করে এরকম ফোন করে। তার মানে মানে এই ফোন কল হতে পারে রাধাকে মারার জন্য ষড়যন্ত্র ছিল। আচ্ছা, ওই বোমটা কিরকম ছিল কিছু বলতে পারবেন? হ্যাঁ স্যার, রাধা বলছিল যে ওই বোমটা একটা হ্যান্ডমেড বোম ছিল, নর্মাল ডায়নামাইটের, আর ও আমাকে 50 মিটার রেডিয়াসের এরিয়া খালি করতে বলেছিল। স্যার তার মানে ওই বোমেই কিছু একটা ছিল, যার জন্য রাধার কিছুই দেখতে পাচ্ছিল না। একটা কাজ করা যাক, যা যা এভিডেন্স আছে সেই সব কিছু ফরেন্সিক ল্যাবে নিয়ে যাই, দেখা যাক যদি ডক্টর সালুকে আমাদের কোনো হেল্প করেন। হ্যাঁ সালুকে, কিছু পেলে? আরে বাস পাওয়ার জন্য কিছু থাকতে হবে না? না বডি আছে, না বোম আছে, না কোনো টুকরো আছে, আর জিজ্ঞেস করছো কিছু পেয়েছি কিনা। স্যার, এই রাধার মেডিকেল রিপোর্ট থেকে জানতে পারলেন কিছু? চোখে কোনো প্রবলেম ছিল নাকি অন্য কিছু? না না, চোখে কোনো প্রবলেম নেই, আইসাইট 25/20 বস। আর এই যে এই এমআরআই স্ক্যান, এটাও ক্লিয়ার, বাকি সমস্ত টেস্টগুলো একদম ক্লিয়ার। স্যার, হতে পারে যে টেস্ট করানোর পরেও কিছু হয়েছে। দেখো, রাধা এই স্কোয়াডে 2 সপ্তাহ আগে জয়েন করেছে, আর এই রিপোর্ট 2 সপ্তাহ আগে। আর 2 সপ্তাহে এমন কোনো ভয়ঙ্কর অসুখ তো হতে পারে না যে চোখে এরকম অবস্থা হবে। ডক্টর সালুকে মনে হয় টেনশনের জন্য হয়েছিল। ওই বম ডিফিউজ করার সময় কখনো কখনো চোখের সামনে ভয়ের কারণে কিছু দেখাই যায় না। না 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 ফ্রেডি, দেখো এই স্কোয়াডে এটা ওর প্রথম কেস নিশ্চয়ই ছিল, কিন্তু এর আগে যে স্কোয়াডে ও ছিল সেখানেও 3-4টে বম ডিফিউজ করেছে, তো তাহলেও ভয় পেতে যাবে কেন? এগুলো সব ক্লিয়ার। আর স্যার ওর জিনিসপত্র চেক করেছেন? আরে সবকিছু ক্লিয়ার নেই, এ কি করে হতে পারে সালুকে? বোম দেখে কিছু তো জানা গেছে। হ্যাঁ বস, এইটা জানা গেছে যে এই বোমটা কি ধরনের, ডায়নামাইট এটা। আর এটাও জানা গেছে যে কি দিয়ে বানানো হয়েছে। কি দিয়ে স্যার? সাবান দিয়ে। সাবান? কারণ সাবানও একটা পোটেনশিয়াল বোম হয়, ওতে যে যে উপাদান থাকে সেটা যদি বিশেষভাবে বার করা সম্ভব হয় তবে ডায়নামাইট তৈরি করা যায়। মানে সালুকে, তোমার কথা অনুযায়ী বোম প্রস্তুতকারক একটা সাবান কিনে নিয়েছে, আর ওই সাবান থেকে ওই ইনগ্রেডিয়েন্ট বের করে নিয়েছে। একটা নয় বস, অনেকগুলো সাবান। তাহলে ওটা কোন সাবান ছিল? কোন সাবান হতে পারে? ওটা এমন ধরনের সাবান বস যাতে হেন্স লাইকের মাত্রা সব থেকে বেশি থাকে। এবার খোঁজ নিতে হবে বাজারে এমন কোন সাবান আছে যার মধ্যে এই কেমিক্যাল সবচেয়ে বেশি মাত্রায় থাকে। ঠিক বলেছেন স্যার আপনি। নর্মালি সবসময় আমি লিড করতাম। তাহলে
তাহলে রাধা অপারেশন লিড করলো কেন? স্যার সিনিয়র হওয়ার জন্য আমারও তো রেসপন্সিবিলিটি এটা যে আমার জুনিয়রদের আমি তৈরি করি। তার মানে হলো শুধু তুমি জানতে যে বোম ডিফিউজ করার জন্য শুধু রাধাই যাচ্ছে। আপনি কি বলতে চাইছেন যে আমি ওখানে রাধাকে? না, আসলে আমরা এটা বলতে চাইছি না, কিন্তু আপনার কি মনে হয় কে করতে পারে এটা? এমন কেউ যে তোমার টিমের প্রতি রাগ আছে, শত্রুতা আছে? স্যার অনেকজন আছে যারা বম ব্লাস্ট করতে চায়, আর আমরা তাদের সমস্ত প্ল্যান ফেল করে দিই। আর এইতে আমাদের শত্রু হওয়াটা খুব নর্মাল কথা স্যার। তুমি কাউকে সন্দেহ করো? হ্যাঁ স্যার, 3 জন আছে। কারা? সব থেকে প্রথমে গিরি, রাধার ট্রেনার। স্যার বম্ব স্কোয়াডে ও রাধাকে ট্রেন করত। রাধার ভুলের জন্য ওর চোখটা চলে গেছিল, তার জন্য ও রাধাকেই দোষী মনে করত। আমি খুন করব? একটা লোক যে দেখতে পায় না সে খুন করবে? তোমার মেডিকেল রিপোর্টে লেখা রয়েছে তুমি হালকা হালকা দেখতে পাও। শুধু কথার কথা, ধোঁয়া ধোঁয়া রং এছাড়া আর কিছুই দেখতে পাই না। যে লোকটা পরিষ্কার দেখতে পায় না ও বোম কি করে বানাবে? তোমার চোখের দৃষ্টি রাধার ভুলের জন্য গেছে। রাধার উপর তোমার হয়তো রাগ হয়েছে, আর সেই রাগের বশেই তুমি রাধাকে মেরে দিয়েছো। রাধা গ্রাউন্ডে একটা লাইভ বোম ছেড়ে দিয়েছিল। ওকে বাঁচাতে গিয়ে আমি আমার চোখ হারিয়ে ফেলেছি। যদি আমার নিজের দিকে এতটুকু খেয়াল থাকতো তো আমি রাধাকে কখনো বাঁচাতাম না। ঠিক আছে, এখন আপনি আসতে পারেন। প্রয়োজন হলে আপনাকে আবার ডেকে নেব। আর দ্বিতীয় রাকেশ স্যার, অনেকদিন আগে একটা কন্ট্রোল ব্লাস্ট করার সময় ওর আঘাত লেগেছিল। ওর জন্য আমাকে দোষী ভাবত। ও তো স্কোয়াডের ওপর কেসও করেছিল। রাকেশ, ওই দিন এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার 3 বছর পুরনো কথা। কেউ আমাকে ফোন করে বলেছিল কি বিল্ডিং এতে বোম আছে। আমি তো বিল্ডিংয়েই আটকে ছিলাম। স্টোর রুমে লাগাতার 36 ঘন্টা কাজ করছিলাম। স্যার আমি এতটা ক্লান্ত ছিলাম যে স্টোর রুমে ঘুম এসে যায়, ওখানেই শুয়ে পড়েছিলাম। আমরা বম ডিফিউজ করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা হচ্ছিল না। বাধ্য হয়ে আমাদের বিল্ডিংটা খালি করাতে হলো। আর আমি সে সময় নতুন ছিলাম, আর তাড়াহুড়ো করতে গিয়ে ব্লাস্ট করিয়ে দিলাম। পুরো বিল্ডিংটা চেক করলাম না, নিচে স্টোর রুমে যেখানে রাকেশ ছিল আমরা দেখলামই না। আর ওই ব্লাস্টটাতে তোমার এই চোটটা লেগে যায়, তাই তো? না তো, বেশি চোট লাগেনি। আচ্ছা, যদি তোমার কোনো ক্ষতি নাই হয় তাহলে তুমি বম্ব স্কোয়াডের বিরুদ্ধে কেস করেছিলে কেন? স্যার আমি ছোটোখাটো চাকরি করি স্যার। আমি ভেবেছিলাম যদি কেস করি তো বসে বসে কিছু টাকা পেয়ে যাব। মানে তোমার এখন কোনো অভিযোগ নেই ওদের বিরুদ্ধে? না, একদম না। উল্টে তো ওরা আমাকে 3 দিন ছুটি দিয়েছিল। আর 3 নম্বর হলো কিশোর। ও আমাদের টিমের মধ্যেই ছিল। গত মাসেই আমি ওকে স্কোয়াড থেকে বার করেছিলাম, আর ওর জায়গায় রাধাকে আমি রেখেছিলাম। আমার তাই মনে হয় যে রাধা আর আমার উপর সব থেকে বেশি ঘেন্না বোধ হয় ওই করে। 2 ঘন্টার মধ্যে চাই আমি। যাও। মন্দার, 1 মিনিট, এই দেখো, খুব ইম্পর্টেন্ট। কি হয়েছে? এটা কি? কিশোরের মেডিকেল রিপোর্ট। হোয়াট দ্য হেল ইজ দিস কিশোর? গত মিশনে তুমি ড্রাগস নিয়ে এসেছিলে। তুমি জানো যে তোমার জন্য কতগুলো লোকের প্রাণে ঝুঁকি হতে পারতো। আই এম সো সরি স্যার, দ্বিতীয়বার এই ভুল হবে না। শাট আপ! তোমার ভাগ্য ভালো যে আমি তোমাকে পুলিশে দিচ্ছি না। কিশোর যতদিন না তোমার ড্রাগস নেওয়ার অভ্যেস কাটছে, আমি তোমাকে আমার টিমে নিতে পারবো না। ইউ আর ফায়ার্ড নাও, গেট আউট! উনি ভেবেছিলেন যে আমি কাজে প্রেশার নিতে পারছি না আর ড্রাগসের সাহায্য নিচ্ছি। ব্যাস, মন্দার আমাকে কাজ থেকে বার করে দিল। আর তারপরে কিছুদিনের মধ্যে তোমার জায়গা নিয়েছে ওই রাধা। তোমার রক্ত গরম হয়ে যায়, তুমি রাধার ওপর রেগে যাও। না স্যার, ভুল তো আমারই ছিল।
মন্দার তো ওটাই করেছে যেটা ওর ডিউটি ছিল। আমি আমার জব ফেরত পাওয়ার জন্য যা যা লিগাল কিছু করতে পারার করছি। আর আমার রাধার সাথে কোনো প্রবলেম নেই, কখনো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আসতে পারো। শহরের বাইরে যাবে না। অভিজিৎ, কোনো প্রমাণ ছাড়া এটা বলা কঠিন যে কে সত্যি বলছে আর কে মিথ্যে। খুবই কঠিন ব্যাপার। সালুকে? হ্যাঁ বলো সালুকে। বস, জানতে পারা গেছে ওই বোম কোন সাবান দিয়ে তৈরি। নাম বলো তাড়াতাড়ি। গ্লো নানো সাবান দিয়ে। আর বস, হতেও যাতে সবচেয়ে বেশি সুগন্ধি পাওয়া যায়, তাতে এই কেমিক্যালটা সবচেয়ে বেশি পাওয়া যায়। থ্যাংক ইউ সালুকে, গ্রেট ওয়ার্ক। একটা বম ব্লাস্টে হওয়া মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে এসেছি আপনাকে। বোম? স্যার, বোমের সাথে আমার কি যোগাযোগ? আমাদের এটা সন্দেহ যে ওই বোমটা আপনার ব্র্যান্ডের সাবান দিয়েই করা হয়েছিল। এ আপনি কি বলছেন স্যার? স্যার, আমি একজন সহজ সরল সৎ বিজনেসম্যান। যদি এই কথাটা মার্কেটে ছড়িয়ে যায় তাহলে তো আমার বিজনেস। দেখুন, আপনি ভয় পাবেন না, কিচ্ছু হবে না। আমরা জানি এতে আপনার কোনো ভুল নেই। আমরা তো শুধু একটু ডেটা আর ইনফরমেশন চাই। কিরকম ইনফরমেশন? মানে আপনার যে লোকাল রিটেলাররা আছেন তাদের মধ্যে কেউ হঠাৎ করে এক গাদা সাবানের অর্ডার দিয়েছিল? এ কি? কি হয়েছে? কোনো গন্ডগোল আছে? একটা সুপারমার্কেট আছে যেখানে আমরা মাল সাপ্লাই করি, কিন্তু ওরা ওদের পুরো স্টক 2 সপ্তাহ আগেই চেয়ে নিয়েছিল। ওদের পুরো স্টক শেষ হয়ে গিয়েছিল তাই। তাছাড়া বাকি পুরো মাসের সেলস একদম স্বাভাবিক আছে। নিশ্চয়ই হোলসেল থেকে কেউ সমস্ত স্টক কিনে নিয়েছিল, সেই জন্যই 2 সপ্তাহ আগেই শেষ হয়ে গিয়েছিল। আর যে এটা কিনেছে আমাদের অপরাধী সেই। হতে পারে স্যার, অনেক সময় এখান থেকে অনেকে বাল্কে জিনিস কেনে। গ্লো সোপেরও বাল্ক সেল নিশ্চয়ই হয়েছে। তাহলে তো সেটার রেকর্ডও আপনাদের সিস্টেমে আছে? অবশ্যই আছে। যদি বাল্কে ও মালটা কিনে থাকে তাহলে পেমেন্টটাও কার্ডেই করেছে, তাহলে তো ওর নাম আর ডেট দুটোই আছে। এই দেখুন স্যার, এখানে গ্লো সোপের একটা বাল্ক সেল হয়েছে। আমাদের এই কাউন্টারের উপরে যে ক্যামেরাটা আছে না, ওই জয়টা, ওর সিসিটিভি ফুটেজ চেক করতে চাই। স্যার, মুখটা লুকোনোর চেষ্টা করছে। স্যার, কিন্তু সিকিউরিটি গার্ড তো দেখেছে ওকে। চলো একে গিয়ে জিজ্ঞাসা করি। না স্যার, কিছু মনে নেই স্যার। এতক্ষণ ধরে ঘোরার পরে একজন লোক পাওয়া গেল, তার মুখ কেউ দেখেনি। এখন ওকে খুঁজবো কি করে? সালুকে স্যার, ওই লোকটা যে বাল্কে সাবান কিনেছিল বম বানানোর জন্য, ওর সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি। কিন্তু একটা সমস্যা আছে, ওতে ওর মুখ দেখা যাচ্ছে না, নাকি ওকে দেখেছে। এখন তো একটাই উপায় আছে এই কেসটাকে সলভ করার। রাধার চোখে কি হয়েছিল আগে সেটা আমাদের জানতে হবে। আরে ভাই, সেইটাই জানবার চেষ্টা করছি কখন থেকে। আরে সালুকে স্যার, কি করছেন কি? আরে এটা ফাটলে পুরো বিল্ডিং পড়ে যাবে। কি করছেনটা কি? কি হবে না হবে জানি না, কিন্তু আমার মাথা নিশ্চয়ই ফাটবে। চেঁচামেচি করো না ভাই। আমরা আবার কখন চেঁচালাম? চুপ! 1 মিনিট স্যার। এই ডাইনামাইট নিয়ে আপনি কি করছেন স্যার? এটা জানবার চেষ্টা করছি পঙ্কজ, যে ওই দিন রাধার হঠাৎ দৃষ্টিশক্তি চলে গেছিল কেন। সেই জন্য আমি ওই ডায়নামাইটের ধোঁয়ার সাইড এফেক্ট জানার চেষ্টা করছিলাম। ও, তার মানে ডক্টর সালুখে আপনি এর পুরো ধোঁয়া নিজের ভেতর নিয়ে নিয়েছেন? হ্যাঁ। আর কি হলো রে? আমার মাথা ফেটে যাচ্ছে ভাই, প্লিজ। স্যার, সেটা তো হবেই, এটা ডাইনামাইট। চুপ! ওইখানে গিয়ে দাঁড়াও।
যাও ওখানে দাঁড়িয়ে পড়ো, চুপচাপ ওখানে দাঁড়িয়ে পড়ো, পেছনে 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 যাও। যখন দেখো কোনায় দাঁড় করিয়ে দেয়। জানি না বাবা, এই এসিপি কেন এই দুজনকে আমার কাছে পাঠায়। ওখানে রাখো। ঠিক আছে, তুমি ওকে বলো যে আমি খুব শিগগিরই ফিরিয়ে দেবো। এটা কি আনিয়েছেন স্যার? বোম নাকি? বোম নয় ফ্রেডি, একে বলে বোম স্যুট। এসব কি হচ্ছে? দেখুন ডক্টর সালুকে, আপনি অনেক বড় রিস্ক নিচ্ছেন কিন্তু। স্যার, আমাদের মনে হচ্ছে আমরা আপনাকে ডিস্টার্ব করছি। এই বমটা আপনার ডিফিউজ করা হয়ে গেলে আমাদেরকে ডেকে নেবেন। চলুন চলুন স্যার, চলুন। কিচ্ছু হবে না। এই বোমটা আসল, কিন্তু এর ট্রিগারটা আসল নয়। আমি শুধু এইটা জানবার চেষ্টা করছি, রাধা যখন এই বোমটাকে ডিফিউজ করার চেষ্টা করছিল তখন কি এমন ঘটেছিল যে ওর চোখে অন্ধকার নেমে এসেছিল। বুঝলে? তোমরা দুজন দাঁড়িয়ে থাকো চুপচাপ। আরে স্যার, কি হলো স্যার? এইসব জিনিসগুলো রাধার? হ্যাঁ স্যার। চোখে 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 নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। বোম স্কোয়াডের লিডার মন্দার। হ্যাঁ সব অপারেশন কি ওই লিড করতো? হ্যাঁ স্যার, কিন্তু এবার রাধা লিড করছিল। এই বোমটা রাধার জন্য নয়। ডক্টর সাউলিকে তাহলে কার জন্য? মন্দার। ওর আসল টার্গেট মন্দার। যেরকমটা সবসময় হয়, একটা লোক প্যাসেঞ্জারের মতো বাসে ওঠে আর ব্যাগ রেখে চলে যায়। অন্য প্যাসেঞ্জারের সন্দেহ হয়েছিল ব্যাপারটা, আর পেছন থেকে ডাকার পরও ওই লোকটা দাঁড়ায়নি। এবার আমি লিড করব। সবাই নিজের নিজের মোবাইল বার করে নাও। সুইচ অফ দ্য মোবাইল। নট রিচেবল, নট রিচেবল। ফোনটার হলোটা কি? স্যার, মন্দারের ফোনই তো লাগছে না। ফোন সুইচ অফ করে রেখেছে নিশ্চয়ই। বোম সাইটে কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্ট ব্যবহার করা অ্যালাউড নয়। এবার তাহলে ওনাকে জানাবো কি করে? ওই বিক্রমের ফোনে ট্রাই করো। স্যার, ওর ফোনটাও নট রিচেবল বলছে। বস, যে কোনো অবস্থায় আমাদের মন্দারকে থামাতে হবে। হ্যাঁ, কিন্তু সালুকে তুমি ল্যাবে কি পেয়েছো সেটা আগে বলো। সেই দিন রাধার সঙ্গে কি ঘটেছিল সেটা জানবার জন্য আমি নিজে বমের স্যুটটা পরেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে আবার ঘাম হতে শুরু করে, দেখতে অসুবিধা হতে থাকে। রাধার সঙ্গে এইরকমই কিছু ঘটেছিল। এই অসুবিধে দূর করার জন্য নিশ্চয়ই ওই দিন রাধাও নিশ্চয়ই কোনো না কোনো আই ড্রপ ব্যবহার করেছিল, যাতে ও আবার দেখতে পায়। কিন্তু ডক্টর, রাধার জিনিসপত্রে আমরা তো ওই আই ড্রপ পাইনি। হ্যাঁ, পাওয়া যাবে না দয়া, কারণ ওই দিন রাধার লিড করার কথা ছিল না, মন্দারের ছিল। তারপরে আমার মনে হয় সেই জন্য রাধা নিজের আই ড্রপ নেয়নি, আর ও মন্দারের আই ড্রপ ব্যবহার করেছিল, মন্দারকে না জানিয়েই। স্যার, এইসব আই ড্রপ তো নর্মাল, লাখ লাখ লোক তা ব্যবহার করে। হ্যাঁ ফ্রেডি, কিন্তু হয়তো এই আই ড্রপটা বস নর্মাল ছিল না। কিন্তু সালুকে আই ড্রপটা কোনটা ছিল সেটা তো বলবে। বস, চশমার নম্বর বার করার জন্য ডাক্তাররা যে ড্রপটা দেয়, ডাইলেশন আই ড্রপ, আমার মনে হয় ওটা সেই আই ড্রপটা ছিল, যার কারণে সবকিছু ঝাপসা দেখতে শুরু করে। মাই গড, তাহলে দয়া
কেউ মন্দারের স্যালাইন আই ড্রপের জায়গায় ড্রাই লোশন আই ড্রপের বোতল রেখে দিয়েছিল। একদম ঠিক। আর মন্দার সেটা জানতেও পারেনি যে ওই দিন মন্দার লিড করবে না, রাধা লিড করবে। আমরা তো ভাবছিলাম যে এটা রাধাকে মারার ষড়যন্ত্র, কিন্তু ওদের আসল টার্গেট তো এই মন্দার ছিল। ছিল নয় দয়া, আছে আছে। মন্দার এখনো টার্গেট আছে, কারণ ও এখনো ডাইলেশন আই ড্রপ দিয়ে ঘোরে। দেখি পিছনে সরে যান। বিক্রম, বিক্রম, I got the bomb. ওকে, পেলোড কত? 15 meter distance. কপি। ব্যাক 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 ব্যাক। বিক্রম, বিক্রম দাঁড়াও, মন্দারের বিপদ আছে। What? ওকে থামাও। মন্দার আছে কোথায়? বাসটার ভেতরে। ওই আই ড্রপটা ইউজ করেছে? হ্যাঁ, ও যখনই টিম লিড করে আই ড্রপ ইউজ করে, কিন্তু ব্যাপারটা কি? মন্দার, তুমি কি আমায় শুনতে পাচ্ছ? মন্দার, 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 আমি এসিপি প্রদ্যুমান বলছি। মন্দার, এখনই তুমি বাইরে বেরো, এক্ষুনি, এই মন্দার! মুহূর্তে। বিক্রম, আমি কিছু দেখতে পাচ্ছি না। হোয়াট? এটা অ্যান্টি ডাইলেশন ড্রপ, এটা দিলে মন্দার দেখতে পাবে, কিন্তু তাড়াতাড়ি দিতে হবে। মন্দার, ক্যান ইউ হিয়ার আস? মন্দার! 1 মিনিট স্যার, আরে আমি দয়া। দেখছি। স্যার, শুট চালাবেন না স্যার। স্যার, স্যার, শুনুন। স্যার, বিক্রম, come help me. বিক্রম, আমার চোখগুলো জ্বলছে। মন্দার, মন্দার, কে? আমি ইন্সপেক্টর দয়া। দয়া, তুমি এখানে কেন এসছো? তুমি যাও এখান থেকে, এখানে বিপদ। আরে মন্দার, তুমি চোখে ভুল আই ড্রপ দিয়েছো, তাই তুমি দেখতে পাচ্ছ না। আরে দয়া, তুমি যাও এখান আমি থেকে। এই আই ড্রপ নিয়ে এসেছি, এটা দাও, সবকিছু দেখতে পাবে। মাথা উঁচু করো। দয়া! 1 মিনিট, 1 মিনিট, নড়বে না, নড়বে না। দয়া, কি করছো তুমি? ভাই, আই ড্রপ দিয়ে দাও, সবকিছু দেখতে পাবে। Okay. চোখ খুলো। তাড়াতাড়ি হ্যাঁ। দাও। মাই গড, ভেতরে কি হচ্ছে? দয়া, দয়া! আরে দয়া, তোমার এখানে আসা উচিত হয়নি। ঠিক আছে, আমার হাতটা ওয়ারে ফেসে আছে, এটা খুব ভয়ানক। ওকে তুমি ওকে, যাও কিচ্ছু এখান হবে না, থেকে। তুমি দেখতে পাচ্ছ। এখন একটু better। 1 মিনিট, 1 মিনিট। ওকে, ফাইন। তাড়াতাড়ি যাও তুমি এখান থেকে। দয়া, যাও তাড়াতাড়ি। দয়া! কি হলো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, আর মন্দার? হি ইজ ওকে। আই ড্রপ দিয়ে দিয়েছি, ও দেখতে পাচ্ছে। তাহলে ওকে বাইরে নিয়ে এলে না কেন? স্যার, ও বম্ব ডিফিউজ করছে। ওহ গড!
কি মন্দার, তুমি তুমি ঠিক আছো মন্দার? মন্দার, তুমি কাঁদছো কেন? এখন তো ঠিক রয়েছো তুমি। রাধা আমার জন্য মরে গেল স্যার। না যদি মন্দার, আমি ওকে ওই দিন লিড করতে না বলতাম তাহলে আজ রাধা বেঁচে থাকতো। না মন্দার, দেখো এতে তোমার কোনো ভুল নেই। তুমি খুব ভালো কাজ করেছো। চল চল চল। একটা কথা তো সত্যি স্যার, এই তিনজনের মধ্যে যে ওই বোমটা লাগিয়েছিল ওটা রাধার জন্য ছিল না, ওটা মন্দারের জন্য ছিল। স্যার তার মানে এটা গিরি তো হবে না, কারণ ওর মন্দারের সাথে কোনো প্রবলেম ছিল না। তো বাকি রইল এরা দুজন, কিশোর আর রাকেশ। স্যার এটা নিশ্চয়ই রাকেশ। ও আমাদেরকে দেখাচ্ছিল যে ও রেগে যায় না, কিন্তু ওর মনের মধ্যে রাগ পুষে রাখে। ওই নিশ্চয়ই করেছে এটা। না না না, এ হতে পারে না। এ তো একেবারে 1 নম্বরের ভীতু লোক একটা। স্যার মনে হয় কিশোর হবে। টিম থেকে বের করেছিল, অসম্মান সহ্য করতে পারেনি, নিয়ে নিল বদলা। কিশোর আর রাকেশ, এদের দুজনের মধ্যেই কেউ খুনি হবে যে মন্দারের আই ড্রপ বদলে দিয়েছিল। এখন ভাবতে হবে এদের দুজনের মধ্যে সে কে, যে খুব সহজে বোম স্কোয়াড অফিসে যাওয়া আসা করতে পারে। রাকেশ নাকি কিশোর? আচ্ছা, আপনি আপনার আই ড্রপ শেষ কবে ইউজ করেছিলেন? 2 সপ্তাহ আগে। ওই দিনই রাধা আমাদেরকে জয়েন করেছিল আর মল থেকে বমের অ্যালার্ট এসেছিল, যেটা ফলস ছিল। ওই দিন আই ড্রপ দেওয়ার পরে আপনার দেখতে কোনো প্রবলেম হয়েছিল? স্যার ওই দিন আমি আই ড্রপ ইউজ তো করেছিলাম, কিন্তু কোনো প্রবলেম হয়নি। মানে ওই দিন আর রাধা যেদিন মারা গেল সেই দিনের মধ্যে কেউ আপনার আই ড্রপটা বদলে দিয়েছিল। কে করতে পারে এটা স্যার? আমরা কিশোরকে সন্দেহ করছি। কিশোরের ওপর? হ্যাঁ, ও খুব সহজেই বোম স্কোয়াডের অফিসের মধ্যে যাতায়াত করতে পারত। বাই দ্য ওয়ে, আপনি আপনার আই ড্রপ কোথায় রাখতেন? আগে লকার রুমেতে। এই সিসিটিভি ক্যামেরা, এর ফুটেজ দেখতে হবে আমাদের গত 2 সপ্তাহের। এক মিনিট, আরেকবার রিওয়াইন্ড করো তো। কি হলো স্যার? এই লোকটা যে ক্লিন করছে সে টিউজডেতে 2 বার এসেছিল। 2 বার? এ দেখো। হ্যাঁ স্যার, ও তো 3 ঘন্টায় 2 বার এলো। অন্যান্য দিন তো একবারই আসে। দ্বিতীয় ক্লিনারকে দেখে মনে হচ্ছে ও জেনে বুঝে ক্যামেরা থেকে মুখ লুকোচ্ছে, আর ওর হাইট বডিও আগের লোকের সঙ্গে ম্যাচ করছে না। একবারও নিজের মুখটাকে ক্যামেরার দিকে ফেরায়নি। কিন্তু রাধা কিশোরকে চিনতে কেন পারলো না? কারণ রাধা স্কোয়াড জয়েন করার আগেই আমি কিশোরকে বার করে দিয়েছিলাম। আপনারা এখানে? তোর টায়ার পাংচার করতে এসেছি। তাহলে যাওয়া যাক শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? মানে? মানে একটা মার্ডার করার অপরাধের জন্য তোমাকে গ্রেফতার করব। মার্ডার? আমি কারোর খুন করিনি। আমি তো এখানে। আচ্ছা, তাহলে ও কে ছিল যে বম স্কোয়াডের হেডকোয়ার্টারে ঢুকেছিল, যে মন্দারের আই ড্রপটা চেঞ্জ করেছিল, যার মুখটা আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি? তুই ফিল্মের হিরোর মতো খুব চালাকি করে ক্যামেরা থেকে নিজের মুখ তো লুকিয়েছিলি, কিন্তু হায় রে পোড়া কপাল, তুই জানতেও পারিসনি যে ওখানে আরো একটা ক্যামেরা ছিল। আরে হ্যাঁ, ও কি করে জানবে? ওকে তো টিম থেকে বাদ দেওয়ার পরে ওখানে ক্যামেরা লাগানো হয়েছিল। আমি কাউকে খুন করিনি স্যার, আমাকে বিশ্বাস করুন। আমি সেদিন হেডকোয়ার্টারে গেছিলাম, কিন্তু আমি মন্দারের আই ড্রপে হাতও দিইনি। তাহলে ওখানে কি করতে গেছিলি তুই? নিজের ব্লাড রিপোর্ট চুরি করতে, যাতে এটা লেখা ছিল যে আমি ড্রাগস নিতাম। বাজে কথা বলো না।
ওই রিপোর্ট দিয়ে তোমার কি হবে? ওদের কাছে আমার বিরুদ্ধে ওই একটাই প্রমাণ ছিল স্যার। আমি ভেবেছিলাম যদি আমি ওটা পেয়ে যাই তো আমি ওদের উপর কেস করে চাকরিটা ফেরত পেয়ে যেতাম স্যার। আমি স্যার কারোর খুন করিনি স্যার, আমি শুধু ওই রিপোর্টটা চুরি করতে গেছিলাম স্যার। ওই রিপোর্টটা কোথায় এখন? আমার কাছে আছে স্যার, বাড়িতে। স্যার এখন তো আমাদের কাছে প্রমাণও আছে যে কিশোর ইল্লিগালি হেডকোয়ার্টারে ঢুকেছিল। ভীষণ চালাক দেখছি এই কিশোর, আমাদের বোকা বানানোর চেষ্টা করছে ও। স্যার আমার এটা মনে হচ্ছে না যে ও আমাদের ডাবল ক্রস করার চেষ্টা করছে। আর করেই বা লাভটা কি হবে? এখন মিথ্যে বললে ও কোর্টে গিয়ে ফেঁসে যাবে। স্যার ও তো এটাও বলছে যে ও ক্লিনিং স্টাফ সে যে ওখানে যায়ইনি, বরং জানালা দিয়ে ওখানে ঢুকেছিল। জানলা দিয়ে ঢুকেছিল এই কারণেই, কারণ ও জানতো জানলাটা ঠিকঠাক লক হয় না। আর স্যার মন্দার আর বিক্রমের কথা মতো ওই রিপোর্ট হেডকোয়ার্টার থেকে চুরি তো হয়েছে। মিথ্যে কথা বলে কনফিউজ করার চেষ্টা করছে ও আমাদের, যাদের ধরা পড়ে গেলে ও বলতে পারে যে রিপোর্ট চুরি করতে গেছিল। ফ্রেডরিক, ওর যদি মন্দারকে মারতেই হতো তাহলে ও রিপোর্ট চুরি করতো কেন? ও এটা জানতো যে রিপোর্ট যদি চুরি হয়ে যায় ওকেই সন্দেহ করা হবে। আচ্ছা স্যার, এরকম নয় তো যে ওই দিন হেডকোয়ার্টারে একজন নয় দুজন লোক ঢুকেছিল? প্রথম তো সেই ক্লিনিং স্টাফ, আর দ্বিতীয়জন জানলা দিয়ে। হতে পারে। যদি কিশোরী জানলা দিয়ে ঢুকেছিল তাহলে আরেকজন কে ছিল? তাহলে তো স্যার একজনই বাকি থাকে, রাকেশ। কিন্তু রাকেশের কাছে তো এর বিশেষ কোনো কারণ ছিল না স্যার। ও তো শুধুমাত্র কিছু টাকার জন্য এগুলো করেছিল। এমনিতে রাকেশের বিশেষ কিছু ক্ষতিও হয়নি, ছোটখাটো চোট লেগেছিল। আর তাছাড়া এমন ছিল না যে ওই ব্লাস্টে নিজের। ওহ মাই গড, মাই গড! কি হয়েছে স্যার? অভিজিৎ, সত্যিটা আমাদের সামনে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না। মানে স্যার? মানেটা তো রাকেশই বোঝাতে পারবে। স্যার আমি আপনাকে আগেও বলেছি আমি পয়সার লোভে পড়ে এগুলো করেছি। এইটুকু কথার জন্য আমি কাউকে খুন কেন করব স্যার? রাকেশ, সামান্য ব্যাপার তো সেটা ছিল যেটা তুমি আমাদের বলেছো, যেটা বলনি সেটার কি হবে? আরে স্যার আপনি আমাকে এমনিই সন্দেহ করছেন। আচ্ছা আপনার যদি মনে হয় যে আমি খুন করেছি তাহলে প্লিজ বলুন যে আমি কিভাবে করেছি। ঠিক আছে, এখনই বলে দিচ্ছি। এবার তুমি জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে যাও। কি বললেন আপনি স্যার? আমি বললাম তুমি জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে পড়ো, আর তোমার পিঠটা আমার দিকে। প্রমাণ চাই তো তোমার, এখনই পেয়ে যাবে। দাঁড়িয়ে পড়ো। রাকেশ, এই খুন তুমিই করেছো। রাকেশ, এই খুন তুমি করেছো। কি হয়েছে স্যার? আমি তোমাকে বলেছি যে এই খুন তুমিই করেছো, বলেই যাচ্ছিলাম, কিন্তু তুমি শুনতে পাওনি। আর তাছাড়া শুনবেই বা কি করে? ওই ব্লাস্টে ছোটখাটো আঘাতের সাথে, চোটের সাথে তোমার শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে। তুমি কানে একদম শুনতে পাও না। আর সেই জন্য ওই মলে ওই সিকিউরিটি গার্ড যখন তোমাকে কিছু বলেছিল তুমি বুঝতে পারোনি। সেইভাবে যেভাবে রাধা তোমাকে বলেছিল তখনও তুমি শুনতে পাওনি, কারণ তোমার পিঠ ছিল রাধার দিকে। আর যখন রাধা তোমার সামনে আসে তখন তুমি ওর লিপ রিডিং করেছো, ওর ঠোঁটের মুভমেন্ট থেকে বুঝে নিয়েছিলে যে ও কি বলতে চায়। কিন্তু যখন তুমি হেল্পলাইনে কল করেছো তখন এক নাগাড়ে নিজের কথাগুলো বলেছিলে। এই জন্য, কারণ সামনের অফিসার কি বলছিল সেটা তুমি শুনতে পাচ্ছিলে না। কি আমি ঠিক বলেছি তো? এই খুন তুমিই করেছিলে তো? হ্যাঁ আমি খুন করেছি। হ্যাঁ আমি বোমটা লাগিয়েছিলাম।
প্রতিশোধ নিতে চাইছিলাম মন্দারের থেকে। ওর জন্য কানে কালা হয়ে গেছি আমি। কোর্টও আমার কেস ডিসমিস করে দিয়েছে। কেউ কেউ আমার কথা শোনার জন্য তৈরি ছিল না। তখনই আমি ঠিক করেছিলাম, আমি দিব্যি করেছিলাম যে আমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে তার প্রতিশোধ আমি নিজেই নেব। কিন্তু তুমি কি করে জানলে যে মন্দার ওই আই ড্রপটা ইউজ করে? কিছু সপ্তাহ আগে আমি ওর হেল্পলাইনে কল করে বোমের বিষয়ে মিথ্যে খবর দিয়েছি। মন্দারও এসে গেছিল ওর টিম নিয়ে ওখানে। আমি ওর কাজ খুব মন দিয়ে দেখছিলাম। তখনই আমি দেখলাম মন্দার নিজের চোখে আই ড্রপস দিচ্ছে, আর আমি বুঝে গেলাম আমায় কি করতে হবে। আমার প্রতিশোধটা সম্পূর্ণ করার রাস্তা আমি পেয়ে গেছিলাম। তোমার এই প্রতিশোধের জন্য একটা নিষ্পাপ মেয়ে মারা গেছে, যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাকিদের জীবন বাঁচাতো। তাকে তুমি মেরে ফেলেছো। রাকেশ, তুমি খুব অন্যায় করেছো। আইন তোমাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে, হয়তো ফাঁসি। কি হলো? রাতারাতি জল থেকে কিছু লোক নিখোঁজ। নলিনী মারা গেছে। আরে সঙ্গীতা, 7-7টা লোক উধাও হয়ে গেছে একের পর এক, আর এইসব গত 2 মাস ধরে চলছে। আর তারপরেও আম্বাবাড়ি চলের আর গুলাবাড়ি চলের লোকেদের নজরই পড়ছে না। হ্যাঁ, মানছি যে ডেভেলপমেন্টকে আটকানো যাবে না, কিন্তু ওদের পরিচিতি তো ওই জায়গাটাকেই ঘিরে। 50 লাখে বিক্রি করেছিলাম আমার ঘরটা, আর আমি কত পেলাম? 5 লাখ। কি আমাকে ধানকুটি ভাই এখানে পাঠিয়েছে। ঠিক আছে, আমি তোমাকে যে জিনিসটা দেবো না, খুব সাবধানে সেটা নিয়ে যাবে। তোর আমাকে শেখাতে হবে না কিভাবে নিয়ে যেতে হবে আর কিভাবে নিয়ে আসতে হবে, বুঝেছিস? এখানেই দাঁড়াও। তুমি বেশি গোয়ার্তুমি করার চেষ্টা করো না। যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। এই প্যাকেটটা রাস্তায় একদম খুলবে না। এই যে মামু, গোল গোল চোখ করে কি দেখছিস? হ্যাঁ, আমি তো তোমাকে বাঁচানোরই চেষ্টা করছি। যদি খোলো তাহলে তোমার জীবন চলে যেতে পারে। এরপর যা চাইবে তুমি সেটাই করতে পারো। কেন, বম আছে নাকি? কি লাভ জেনে? তোমাকে যেটা বলছি সেটা শুধু মুখ বন্ধ করে পালন করো। আমি নেব না, আগে আমি ধানকুটি ভাইয়ের সঙ্গে কথা বলবো। হ্যাঁ ভাই, আরে এখানে আমাকে ওই ঝামেলাওয়ালা প্যাকেটটা দিচ্ছে। আরে তোকে কি বলেছি আমি? যেটা বলেছি সেটাই কর, বুঝতে পারিস না নাকি? ঠিক আছে ভাই। ভাই চুপচাপ নিয়ে নে আর ফিরে আয়। হ্যাঁ, ওকে ওকে ভাই, আমি ফোন রাখছি ভাই। কিছু লোক আছে যারা ধমক না খেলে মনে শান্তি পায় না। গালাগাল খেয়েছো তো? হ্যাঁ, এই নাও। আর মনে রেখো, রাস্তায় প্যাকেটটা একদম খুলবে না। যদি খোলো সোজা ওপরে। ঠিক আছে ভাই, আসছি।
নমস্কার এসিপি সাহেব। নমস্কার। নলিনীর খুনি কি ধরা পড়েছে? এখন পর্যন্ত তো ধরা পড়েনি, তবে খুব শিগগিরই ধরা পড়বে। সঙ্গীতা আর নলিনী দুজনের খুনি, আমাদের হাত থেকে তাদের নিস্তার নেই। সঙ্গীতাও মারা গেছে? আগে হ্যাঁ, ওনাকেও খুন করা হয়েছে। এই রিমা, কাঁদিস না রিমা, ধৈর্য রাখ রিমা। সঙ্গীতা ছেলে রাহুল কোথায় আছে স্যার? রাহুলকে আমরা ওর মামার কাছে পৌঁছে দিয়েছি। আর ওই যে কেতন কাকা, উনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, কেতন কাকার তো ভালো থাকারই কথা, কিন্তু ওনার ব্যাপারে কিছু জানতে পারছি না, এই জন্য আমরা ওনার সঙ্গে দেখা করতে চাইছিলাম। আচ্ছা, তোমার এই কেতন কাকা কোথায় থাকেন বলতে পারবে? স্যার, আবার কি গ্লাভস পরতে হবে? হ্যাঁ, গ্লাভস তো পরতেই হবে, হয়তো তালা থেকে আমরা কোনো প্রমাণ পেয়ে যেতে পারি। ঠিক আছে স্যার। স্যার, হ্যাঁ, এই কেসটাতে সবাই নিখোঁজ হচ্ছে, আবার নিজের নিজের চল থেকে। হ্যাঁ পঙ্কজ, শুধু তাই হয়নি, যারা যারা নিখোঁজ হয়েছে তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে, আর একজনের লাশের সঙ্গে তো আমরা 8,30,000 টাকা পেয়েছিলাম। হ্যাঁ স্যার, আর সব থেকে বড় প্রশ্ন এটাই আসছে যে ওনারা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেলেন। সেটাই তো, না এদেরকে কেউ দেখেছে, না এরা কাউকে বলে গেছে যে ওরা ছেড়ে চলে যাচ্ছে, এমনকি ওরা ঘরও বিক্রি করেনি, এমনি উধাও হয়ে গেল কাউকে কিচ্ছু না বলে। কিছু তো একটা গোলমাল আছে এদের উধাও হওয়ার পেছনে, এই রহস্য তো ভেদ করতেই হবে আমাদের। তালা খুলে গেছে। দুটো পাখাই চলছে। স্যার, হতে পারে যে তাড়াতাড়িতে ফ্যান বন্ধ করার সময় পাইনি। না পঙ্কজ, আমি তা মনে করি না। এই দেখো, চায়ের কাপটা পুরোটাই ভরা, চা খাওয়ার সময়ই পাইনি। মনে হচ্ছে চা খাওয়ার আগে হঠাৎ কিছু ঘটে গেছিল, যেটার কারণে কেতন কাকা উধাও হয়ে যায়। এটা কি? পঁচিশে মার্চ 2014, এই দিনই তো কেতন কাকা উধাও হয়ে যায়। মানে স্যার, উনি যেদিন নিখোঁজ হন ওই দিন ওনার জন্য কেউ চিঠি পাঠিয়েছিল। হ্যাঁ, এই দেখো, খামটার ভেতরে কিছু লিখেছে দেখছি। স্যার, একটা এনভেলপ এখানেও পড়ে রয়েছে স্যার, বন্ধ এটা স্যার। আচ্ছা, কিছু লিখেছে এর মধ্যে? না স্যার, নাম ঠিকানা কিচ্ছু নেই। দেখো তো একটু খুলে কি আছে। সাবধানে নিয়ে এসো। মশার দিকে কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই বিল্ডিং এ যতগুলো টেবিল ফ্যান আর টাওয়ার ফ্যান আছে সব এই ঘরে এনে লাগাও, আর অক্সিজেন স্প্রে নিয়ে এসো তাড়াতাড়ি। সচিন, দেখো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। অক্সিজেন স্প্রে নিয়ে আসো। স্যার, এই যে সচিন, তুমি চোখটা বন্ধ করো, দেখো আমি স্প্রে করছি, অক্সিজেন স্প্রে, ঠিক হয়ে যাবে। হাঁ করো, হাঁ করো। এবার বেটার লাগছে? বেটার? স্যার, আগের থেকে গুড, ভালো লাগছে স্যার। একটা কাজ করো, বাড়িতে যাও আর বিশ্রাম করো। হ্যাঁ, আমরা এই দিকটা সামলে নেবো। না স্যার, আমার চিন্তা করতে হবে না স্যার, আমি একদম ঠিক আছি। ঠিক আছেন স্যার? ঠিক আছে, ওঠো। এই দেখো, 15,000, আর সেটাও উল্টো লিখেছে। হতে পারে কেউ কেতন কাকাকে 15,000 টাকা
কাগজের সাথে মুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, সেটা হতে পারে। আর তারপরে আঠা দেওয়া কাগজটার ওপরে মোটা অক্ষরে লিখেছিল, যেটার ইমপ্রিন্ট এই কাগজটার উপরে এসে যায়। স্যার, পেন্সিলের লেখাটা এতটা ডার্ক ছিল যে এনভেলপেও পুরো ছাপ পড়ে গেছে। হ্যাঁ পঙ্কজ, এটা কোনো বিশেষ ধরনের পেন্সিল দিয়ে লেখা। দেখতে হবে আশেপাশে কোনো স্টেশনারি দোকান আছে কিনা, খোঁজ নিতে হবে এই পেন্সিলটার ব্যাপারে। যাও আগে খুচরো নিয়ে এসো। কাকু খুচরো নেই তো। তাহলে এসে পরে নিয়ে যাও। কি হয়েছে মা? কাকু আমার এই জিওমেট্রি বক্সটা চাই, কিন্তু আমার কাছে খুচরো নেই তো। কোনো ব্যাপার না। কি দাম আছে এই জিওমেট্রি বক্সের? 25 টাকা স্যার। 25 টাকা? পঙ্কজ এনাকে 25 টাকা দিয়ে দাও তো। খুচরো রাখার চেষ্টা করো নিজের কাছে। এই নাও। থ্যাংক ইউ কাকু। ভালোভাবে পড়াশোনা করবে। হ্যাঁ কিন্তু আপনারা কারা? চেনা নেই জানা নেই, বাচ্চাটাকে জিওমেট্রি বক্স কিনে দিলেন। সিআইডি অফিসার। সিআইডি? কিন্তু আমি তো ইনকাম ট্যাক্স, জিএসটি ঠিক সময় জমা দিই। এটা তো খুব ভালো কথা, আর তাই উচিত। আমরা কিন্তু অন্য কোনো কাজে এসেছি আপনার কাছে। এটা একটা খাম, এটার ওপর এটা দেখুন, একটা পেন্সিলের ছাপ উঠেছে। আপনি কি বলতে পারবেন এটা কোন পেন্সিলের ছাপ উঠেছে? স্যার, এটা কোনো সাধারণ পেন্সিলের দাগ নয়। যে লিখেছে সে নিশ্চয়ই 6B বা 8B পেন্সিল ব্যবহার করেছে। 6B বা 8B? হ্যাঁ স্যার। এই ধরনের পেন্সিল আপনার কাছে আছে? হ্যাঁ আছে, আছে তো স্যার, এক্ষুনি দিচ্ছি। এই নিন। এটা 6B আর এটা 8B। সচিন, এই পেন্সিলের শীষের পয়েন্টগুলো দেখেছো? একেবারে কালো কয়লার মতন। আচ্ছা, এটা তো সাধারণ মানুষ ব্যবহার করে না, তাই না? এটা সাধারণ পেন্সিলের থেকে একটু দাম বেশি, তাই সাধারণত আর্ট স্টুডেন্ট আর ইন্টেরিয়ার ডিজাইনাররাই এটা ব্যবহার করে। আর্ট স্টুডেন্ট বা ইন্টেরিয়র ডিজাইনার। দেখুন, এখানে একটা অম্বাবাড়ি চল আছে। আচ্ছা, ওখানে কি কেউ এরকম পেন্সিল ইউজ করে? আম্বাবাড়ি? হ্যাঁ স্যার, দুজন আছে যারা ফোন করে এই পেন্সিল দুটোরই অর্ডার দেয়। তারা কারা? স্যার, নাম তো জানি না, তবে কপিতে ওদের ঘরের নাম্বার লেখা আছে। দেখান। এই যে স্যার, ঘরের নাম্বার 306। আরে কাকি, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এরা হচ্ছে সিআইডির লোক। সিআইডি যতক্ষণ না কেস সলভ হচ্ছে, চা কেন জলও খায় না এরা। আরে কে? দরজা খুলুন। আরে খুলছি রে বাবা, খুলছি। সারাক্ষণ এই ঠুকুর ঠুকুর করে চলেছেন, কারা আপনার? আরে আপনারা? হ্যাঁ, আমি ফাল্গুন রাও। আমি। আরে বাহ, কেসটা সলভ হয়ে গেছে? যাক, ভালো হয়েছে। না, কেস সলভ হয়নি, কিন্তু মনে হচ্ছে হয়তো খুব তাড়াতাড়ি সলভ হবে। মানে? মানে এই এনভেলপ? হ্যাঁ, এই খামটা, এটা তুমি কেতনকে দিয়েছিলে, তাই না? না তো, আর কেতন কাকার সাথে আমার অনেকদিন কথাবার্তা হয়নি। হ্যাঁ, কেতনের সঙ্গে কথাই হয়নি। বিশ্বাস করুন, কেতনের সঙ্গে তোমার কোনো কথা হয় না, তাই তো? হ্যাঁ, বাহ, বলু আর কার। বাহ, এত পেন্সিল ব্যবহার করো, তাই তো? আচ্ছা, ড্রয়িং এর জন্য আর তাছাড়া কেতনের খামের উপর 8B পেন্সিল দিয়ে 15,000 টাকা লেখার জন্যও, তাই তো? হ্যাঁ, আপনারা এইভাবে ভাসাতে পারেন না। না, কি ভেবেছেন আপনারা? না স্যার, প্রমাণটা দিয়ে দিয়ে কে? দেখো ফাল্গুন, পরে আবার বলো না যে তোমার সঙ্গে কেউ ভালো ব্যবহার করেনি। হুমকি? স্যার, হুমকি? হ্যাঁ, আপনারা এইভাবে বলির পাঁঠা বানাতে পারেন না।
কি প্রুফ আছে আপনাদের কাছে? প্রুফ চাইছো? ওকে ছেড়ে দিন, আমি বলে দিচ্ছি, বলছি আমি সব বলে দিচ্ছি আপনাদের। স্যার ওই চিন্টুর কথাতেই আমি এই কামটা দিয়েছিলাম কেতন কাকাকে। আচ্ছা, চিন্টুর কথা শুনে তুমি করেছিলে এটা? চিন্টু কোথায়? বলো তাড়াতাড়ি। জানি না, মনে নেই? কিছুই জানো না তুমি? হ্যাঁ, চিন্টু উধাও, তাই পুরো বদনামটা চিন্টুর গায়ে ছুড়ে দিচ্ছ, তাই তো? মায়ের দিব্যি নিয়ে বলছি স্যার, মায়ের দিব্যি নিয়ে বলছি। ওই যে চিন্টু আছে না, চিন্টু আমাকে প্রতি মাসে 10,000 টাকা দিত। তার বদলে আমি সব বাড়িতে প্যাকেট পৌঁছে দিতাম। হ্যাঁ, আর তারপরে? আর একটা কথা স্যার, খাম ছিল 2 ধরনের, একটার মধ্যে টাকা থাকতো স্যার, আর অন্য খামে? আর একটা খামে অন্যটাতে বোম থাকতো, বোম। ওটা যখন ফাটতো লোক বেহুশ হয়ে যেত, তো তখন আমরা সব গায়েব করতাম স্যার। আমরা কোথায় গায়েব করতে? তাড়াতাড়ি বলো। জানি না স্যার, আমি কিছু জানি না, বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না। ওই যে চিন্টু সব জানে, আমি কিছু জানি না। চিন্টু এখানে নেই, সেজন্য ওর মাথায় সব দোষ চাপাচ্ছে ও। না, বিশ্বাস করুন, আমি সব সত্যি বলেছি, বিশ্বাস করুন স্যার। আমি আর একটা কথা জানি। কি? এই চিন্টু সবসময় একটা কথা খুব বলতো স্যার, ওই পুরো চলটাকে কিনে ফেলবে স্যার। ও তো পুরো চল কিনতে চেয়েছিল। হ্যাঁ, পুরো চলটা চিন্টু কিনতে চেয়েছিল, আর গুলাবরি চল সেটাও চিন্টু কিনতে চেয়েছিল। উর্মিলা, জিরে দিয়ে দিয়েছি, এবার কি করবো রে? একটা কাজ কর, সব সবজি ওর মধ্যে ঢেলে দে আর গ্যাসটা কমিয়ে দে আর 2টো সিটি দে। আরে কিরে, কোথায় যাচ্ছিস এত তাড়া কেন? আরে হ্যাঁ দাদা, সেরকমই কিছু ভাবো। কি ব্যাপার বাবা, তুমি কি বাইরে কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ কাকা, আমি আমার গ্রামে যাচ্ছি। কোটলুর? হ্যাঁ বৌদি, ওখানেই। এইভাবে হঠাৎ? ওই একটু দরকারি কাজ পড়ে গেছে। সব ঠিক আছে তো? যদি টাকা পয়সার দরকার হয় তুমি আমাকে বলো। আরে না কাকা, আমার টাকা পয়সার কোনো দরকার নেই, আর এমনিতেও আমার 2জন কাকা আছে তো সাহায্য করার জন্য। তোমার কাকাও আছে? আরে হ্যাঁ বৌদি, একজন নয়, আমার দুজন কাকা আছে, কাল্লু কাকা আর কাঞ্চা কাকা। কাল্লু কাঞ্চা এইসব কি নাম? আরে ছাড়ো না, আর যতদিন না আমি গ্রামের থেকে ফিরছি আমার 2জন কাকা এখানেই থাকবে। কেমন আছিস ভাইপো? কাকা তোমরা এসে গেছো? কি ব্যাপার, চলে যাচ্ছিস? নাও, এসে গেছে কুশলের 2 কাকা, কালু আর কাঞ্চা। হ্যাঁ, এত রাতে আবার কে এসে গেল? দাঁড়াও, আরে দাঁড়াও, এই! কিন্তু তুই আবার ভুলভাল করছিস, কালকেই তো শেখালাম তোকে। এইভাবে নয়, এইভাবে। আরে ভাই, 2 দিন বাদে কম্পিটিশন আছে, আমরা হেরে যাব তো। সরি ভাই, 2 দিন ধরে ওই 3টে ফাঁকা ঘরের দিকে তাকালে মনটা বসছে না নাচে একদম রে। নলিনী কাকির বাড়িটা এখন আর খালি থাকবে না, এই বাড়িটা এখন থেকে আমাদের, এখানে আমরা থাকবো। এরা আবার কারা? কে জানে। মাসে, আমি আমার নিজের প্রশংসা করতে ভালোবাসি না। কি গো, বলো না গো, আমি কে? ইনি না, ইনি আমার
ইনি আমার স্বামী। আমি তোমার নামটা বলি? বাবু বলবে, লাস্টে বাবু বলবে। অঙ্কিত বাবু। আর আমার নাম পূজা। তোকে কে বলেছিল নিজের নাম বলতে? শুধু আমারটা জিজ্ঞেস করেছিল। সব 12টা বাজিয়ে দিলে। এবার চল তাড়াতাড়ি ওপরে চল। আপনি নলিনী কাকির বাড়িতে থাকবেন? এই যে বাবু, এই বাড়িটা আমার, পুরো 25 লাখ টাকা দিয়ে কিনেছি, বুঝেছো? ও দাদা, এসব কি বলছেন আপনি? আরে শিল্পা কাকি, নলিনী কাকি তো কখনো বলেনি যে ঘর বিক্রি করবে। আমি এসব শুনতে... তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? ওপরে যাসনি? আজ তোর খাওয়া বন্ধ, শুধু শুধু শুকনো রুটি খাবি এক তুই। মিনিট, কোথায় যাবে তোমরা? আর আমরাই বা মানবো কেন? নলিনী তোমাদের ঘর বিক্রি করে দিয়েছে। মাসি, তুমি খুব কথা বলছো। ওগো, পেপার দেখাও তো। হ্যাঁ দেখাও। হ্যাঁ দেখাও ভাই, পেপার দেখাও। পেপার? আরে পেপার এটাতে আছে, সবকিছু আমাকে বলতে হবে নাকি? চলো দেখাও পেপার দেখাও। দেখাচ্ছি। এই তোমরা নিজের ঘরে গিয়ে ঝগড়া করো, আমাদের পেপার দেখাও, পেপার। ওসব নকল নয় তো? নকল? হ্যাঁ, নকলই হতে পারে। পেপার দেখাও, চলো। কোথা থেকে এসে যায় যত সব ঝামেলা। মার এখানে। আরে আমাকে না, ওদের দেখাও, ওদের, না হলে মেরে দেবে আমাকে। তুইও তো তাই চাস, তাই না? দেখো তো। আরে নকলই হবে, এত ভাবছো কেন? নকল। 25 লাখ টাকা দিয়েছে। কাকি, হ্যাঁ কাগজ তো সব ঠিকঠাক আছে। হয়েছে তো শান্তি? দেখে নিয়েছেন? এবার আমি যাবো উপরে? আমার পেপার দেন। চলো এবার উপরে চলো। আরে তাড়াতাড়ি চলো। আমি পাশের ঘরেতেই থাকি, যা চাই নিঃসংকোচে বলো, ঠিক আছে? মাসি, আমি কারোর থেকে সাহায্য নিই না, সে প্রতিবেশী হোক আর অন্য কেউ হোক, বুঝেছেন আপনি? ঠিক আছে। ঠিক আছে। আরে যান, নিজের কাজ করুন। যান। যাও, আমরাও যাচ্ছি উপরে। যাও। চলো তাড়াতাড়ি। এ কিরকম মানুষ, নিজের বউয়ের সাথে এইরকম ব্যবহার করে? চলো। চিন্টু প্রথমে নলিনীকে মেরেছে, তারপরে সঙ্গীতাকে মেরেছে, এবার নিজেই মারা গেছে। স্যার, একেও নিশ্চয়ই সেই মেরেছে যে ওকে সুপারি দিয়েছিল। নিজের কাজটা যেই শেষ হয়ে গেছে, ব্যাস এই চিন্টু ওর কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। গুলিটা সোজা কপাল দিয়ে ঢুকেছে, কিন্তু একটা কথা দেখো, ও না নিজের হাতটা এইভাবে রেখেছিল, এইভাবে গুলি আটকানোর জন্য, আর গুলি সোজা এই হাতে এফোর ওপর চলে গেছে, এখানে ফুটো হয়ে একেবারে কপালে। গাড়িটা ভালো করে চেক করেছো তো তোমরা? হ্যাঁ স্যার। স্যার, খুনি খুবই চালাক, একটা পা বুঝে শুনেও রাখছে স্যার। না তো গাড়ির নাম্বার প্লেট রয়েছে, আর না তো চেজিস নাম্বার, এমনকি স্যার ফিঙ্গারপ্রিন্টসও নেই। আচ্ছা, কোনো ব্যাপার না, পুরো ডিটেলসটাই পেয়ে যাবো আমরা। একটা কাজ করো, শান্তনুকে ফোন করো, ও আমাদের কার এক্সপার্ট, ও আমাদের ডিটেলসটা দেবে। আর তুমি এখন ঠিক আছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার মনে করে বলো কি হয়েছিল এখানে, একের পর এক বলো। স্যার, ওই জোরে ছুটে আসা গাড়িটা থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি পড়ে গেলাম। তার মানে তুমি কাউকে দেখোনি, কাউকেই দেখোনি? না স্যার, ও ঝড়ের মতো এখানে এলো আর গাড়িটাকে রেখেই নিমেষে হাওয়া হয়ে গেল। স্যার, আমি গাড়ির মাইলেজ মিটার আর ড্যাশবোর্ড আর অন্য ফিচারগুলো চেক করে নিয়েছি। এই গাড়িটা হচ্ছে 2009-এর সেলন LX3। সেলন LX 2009-এর সিরিজ। গ্রেট ওয়ার্ক শান্তনু, গ্রেট ওয়ার্ক। আর বাকি ব্যাপারটা আমরা আরটিও থেকে খবর নিয়ে নেব। পঙ্কজ স্যার, আপনি ভাবতে পারবেন না আপনাকে সহযোগিতা করে আমি কতটা আনন্দ পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, 2009-এ 5 জনই গাড়িটা কিনেছিল।
2009-এ 5টা লোক গাড়ি নিয়েছিল। আচ্ছা, হ্যাঁ স্যার, ওই 5 জনের মধ্যে একজনের নাম আমাদের খুব গুরুত্বপূর্ণ। সে কে? তেজ। তেজ? তেজ দর্শনের ভাইপো? তেজ? তেজ বাবু বাড়িতে আছেন? বাবু তো বাড়িতে নেই। কে সীমা? আরে এসিপি স্যার আপনি? হ্যাঁ। তেজ বাড়িতে নেই? না, ও তো বাড়িতে নেই। কোথায় গেছে? চন্দ্রুর মৃত্যুর পর থেকে ও কেমন যেন ঘাবড়ে ঘাবড়ে থাকে, আর কাল হঠাৎই ও কোথায় যেন চলে গেল। ওর ব্যাপারে কিচ্ছু জানতে পারছি না, আর না ওকে ফোনে পাচ্ছি। তেজ যখন বাড়ি থেকে যায় কিভাবে গেছে? মানে আমি বলতে চাইছি, গাড়ি নিয়ে গেছে? হ্যাঁ স্যার। আর কোন গাড়িটা নিয়ে গেছে? সেলন এলেক্স। সেলন এলেক্স 2009-এ কিনেছিলেন না? হ্যাঁ স্যার, কিন্তু আপনি কি করে জানলেন? ওর কিছু হয়নি তো? স্যার, ও সত্যি বলছে, তেজ বাড়িতে নেই। বলুন না স্যার, ও ভালো আছে তো? তেজ ভালো আছে কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু একটা কথা পরিষ্কার, যে একটা লোক তার নিজের প্রাণ দিয়েছে হয়তো তেজের কারণে। এইবার তুই দেখ আমি কিভাবে রেডটাকে পকেটে ফেলি। কি বলেছিলাম তো, তোরা আমার কাছে একেবারে শিশু, আমাকে হারাতে পারবি না। ছোট বাচ্চার সঙ্গে খেলতে বসে অনেকেই তো নিজেকে পাকা খেলোয়াড় বলে মনে করে। যদি দম থাকে তাহলে দুদান আমার সঙ্গে হয়ে যাক। এখন নয়, পরে আসবে। তবুও কাকা, তোমাকে আমার সঙ্গে তো একদান খেলতেই হবে, কেননা তোমার ঘরটা যে বাজি রাখা আছে। ঘরটা বাজি রেখেছি মানে? মানেটা হলো কাকা, ক্যারামের গেম যদি আমরা জিতে যাই তাহলে তুমি তোমার ঘর আমাদের বিক্রি করে দেবে আমাদের পছন্দ মতো দামে। কি? হ্যাঁ, আর যদি খেলায় তুমি জিতে যাও তাহলেও ঘরটা আমরাই কিনবো আমাদের পছন্দ মতো দামে। হ্যাঁ, ও তাহলে আপনারা যা খুশি করতে চান তাই করবেন, রাইট? দেখো বাবা, ব্যাপারটা এইরকম যে এই পুরো পয়সা এটা আমাদেরই। এখন এই চলে কাল্লু আর কাঞ্চারি পয়সা চলবে, বুঝেছো? তোমাদের নিজেদের পয়সা নিজেদের কাছে রাখো, আমার ঘর বিক্রি করার কোনো ইচ্ছা নেই। আরে একটু শান্ত হয়ে যান। চল হট। দেখো কাকা, ব্যাপারটা এইরকম, সিদ্ধান্ত তো বদলানো যায়, আর তুমি তো তোমার ঘরে একাই থাকো। তুমি তোমাদের ঘরটা আমাদের বিক্রি করে দাও, আমরা তোমার টাকা দিয়ে দেবো, তুমি অন্য কোথাও গিয়ে ভাড়া থাকবে। কি? আমি আমার ঘর বিক্রি করে দেবো, তারপর অন্য কোথাও ভাড়া নিয়ে থাকবো? কখনো না, এসব কিছুতেই হবে না। কাল্লু। হ্যাঁ কাঞ্চা? এই কাকা দেখছে এভাবে শুনবে না, একে শরবত খাওয়াতেই হবে। কাকা, আমাদের শরবত খেয়েছো? শরবত? কি শরবত? বসো এখানে। শেষবার জিজ্ঞাসা করছি তোমাকে, এই ঘর বিক্রি করবে কি না? না, জীবন থাকতে নয়। না তো? ঠিক আছে, তাহলে এবার রেডি হয়ে যাও শরবত খাওয়ার জন্যে। চল তো দেখি কি হচ্ছে ওখানে। কি হয়েছে কাকা? আমাকে দেখে তোমরা বুঝতে পারছো না যে আমার সঙ্গে কি হয়েছে? বিদায় সবাই, আমি এই জায়গা ছেড়ে অনেক দূরে চলে যাব, আর আমার ঘরটাও ওই দুজনকে দিয়ে দেবো। কাকা, 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 কাকার গায়ে হাত তোলা, দেখাচ্ছি মজা। সর। আরে কি করছো? ওরা ভালো না। ছাড়ো বৌদি, এখন কাকাই ওদের দুজনকে উচিত শিক্ষা দিতে পারবে।
মারছো কেন? আরে কি মারছো কেন? আবার যদি তুই হিরোগিরি দেখানোর চেষ্টা করিস তাহলে জিরোর নিচে নামিয়ে রাখবো তোকে, বুঝেছিস? হ্যাঁ, তোমাদের দুজনের দাদাগিরি এখানে চলবে না। আচ্ছা, তো কি তোর হিরোগিরি চলবে? যদি চ্যালেঞ্জ করিস না তাহলে পরের ঘরটা আমরা তোর কাছ থেকেই কিনবো। হ্যাঁ, আর দেবো একটু। হ্যাঁ, এই তেজের মোবাইলের লোকেশন এখানেই দেখাচ্ছে স্যার। হ্যাঁ, মনে তো হচ্ছে এটাই সেই ওয়্যার হাউস। এখানেই হয়তো ও লুকিয়ে বসে আছে। কার সঙ্গে দেখা করতে চান আপনারা? তেজ আছে ভেতরে? না স্যার, তাকে তো চিনি না। এই লোকটা না তো। কোনো ব্যাপার না, দরজা খোলো, আমরা ভেতরে চেক করব। দেখুন স্যার, আপনারা ভেতরে যেতে পারেন না। আর কিছু বলার আছে আপনাদের? সবাই ছড়িয়ে যাও, প্রতিটা কোণা ভালো করে দেখো। হ্যাঁ, তাড়াতাড়ি। স্যার, স্যার তাড়াতাড়ি আসুন। তেজ, স্যার। মাই গড, এই তো তেজ। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ডাকো, তাড়াতাড়ি। তেজ, তেজ। স্যার, যদি তেজ ওদের দুজনকে মেরে থাকে তাহলে তেজের এই অবস্থা কে করলো? কি হয়েছে? স্যার, সিআইডি এসেছে। আমি বাবন, ওয়্যার হাউসের মালিক। বাবন ওয়্যার হাউসের মালিক আর অম্বাবাড়ি চলেরও মালিক, তাই তো? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? বাবন রাও, এটাই হয়েছে যে তোমার এই ওয়্যার হাউসে তেজকে আহত অবস্থায় পেয়েছি, আর তোমার অম্বাবাড়ি চল থেকে লোক উধাও হয়ে যাচ্ছে। তুমি আমাদের সাথে চলো। আচ্ছা, তুমি কি পূজা কাকি? হ্যাঁ বাবা, তুই কে? আমার নাম শুভম। একটা আন্টি তোমাকে ডেকে দিতে বললো, এক্ষুনি যেতে বললো। আন্টি? কোন আন্টি? নাম তো জানি না, কিন্তু আমাকে এই চকলেটটা দিল তোমাকে এটা বলার জন্য। কোথায় সে আন্টি? গেটের বাইরে। গেটের বাইরে? আপনি আমায় ডেকেছেন? আগে হ্যাঁ। তো এই চকলেটটা আপনি দিয়েছেন? মাছকে ছিপে আটকানোর জন্য টোপ তো দিতেই হয়, তাই না? হ্যাঁ, ছাড়ো আমায়। চল, ছাড়ো। ছাড়ো। পূজা, পূজা, কিন্তু এত রাতে কোথায় যাচ্ছ তুমি? তোরা তো সাহস হলো কি করে বাইরে বেরোনোর? আমি কোথাও যাচ্ছি না। এরা আমায় তুলে নিয়ে যাচ্ছে। অপহরণ? কিছু করো। আমি পুলিশকে ফোন করছি। এক মিনিট। ছাড়ো। চল, তুমি চল। চলো। চল। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমার ওয়াইফকে? আমার একমাত্র স্ত্রী ছিল। বস ঠিকই বলেছিল, মেয়েটা খুব চালাক। মাথা তো খারাপ করে রেখেছে। পা ভেঙে দিল আমার। ব্রেকফাস্টে গ্লুকোজ ফ্লুকোজ খাস নাকি? একটা কাজ
কর, এর চোখের পট্টিটা খুলে দে, না হলে চেঁচিয়ে মাথাকে ফেলবে। আরে আরে চুপ কর না, চুপ কর। এক মিনিট আস্তে, 1 মিনিট আমার কথা শোনো, আমি চোখের বাঁধনটা খুলে দিচ্ছি, ওকে? বন্দুক? এই এই এটা এটা বন্দুক? তোর কি মনে হয় এটা বন্দুক? এটা আসল? না হলে কি পুজো ক্যাপ ফাটানো বন্দুক নিয়ে কিডন্যাপিং করবো? আমি না আমি একবার এটা ছুঁয়ে দেখতে পারি? আমি শুধু সিনেমায় দেখেছি। একবার ছুঁয়ে দেখি প্লিজ প্লিজ প্লিজ। আসল? চুপ চুপ, এই সর। দেখ, আমি খুব ভালো করে জানি যে নলিনী তোকে ওই বাড়িটা বিক্রি করেনি। সত্যি করে বলতো, কে তুই? আর এসব কি ষড়যন্ত্র করেছিস? ষড়যন্ত্র? আমি কিভাবে ষড়যন্ত্র করব? আমি তো একজন স্বামীর যাতনা সহ্য করা দুঃখী অবলা নারী। চুপ! তুই আর তোর পর কে পাঠিয়েছে তোদের এই বাড়িটা দখল করার জন্য? কেউ পাঠায়নি, কেউ পাঠায়নি। সব কাগজপত্র দেখে নিয়েছি আমি। ওই ঘরটা না ওদের নামেই আছে। আরে তুই আমাদের উকিল না ওর? আরে উকিল তো আমি তোমাদেরই, কিন্তু জানো তো প্রপার্টি অ্যাক্ট 8082 অনুযায়ী। দেখ, তোর এইসব বই ফয়ের ভাষা না আমাদের মাথায় ঢোকে না। সোজাসুজি বল আমাদেরকে কি করতে হবে? তোমরা না একটা কাজ করো, এই মেয়েটা আর ওর বরকে দুজনকেই মেরে ফেলো। তারপর আমি ওই ঘরের নকল কাগজ বানিয়ে দেবো আর ঘরটা তোমাদের দুজনের হয়ে যাবে। কিন্তু আমার কাছে না এর থেকেও ভালো আইডিয়া আছে। আইডিয়া দেওয়া আমার কাজ, আমি উকিল, তুমি নয়। আরে তুমি শোনো, আমার পেটে লাথি মারার চেষ্টা করো না, নইলে না। চুপ চুপ, বল কি আইডিয়া আছে তোর কাছে? আইডিয়াটা হলো আমি আপনাকে বিয়ে করে ফেলি। তাতে কি হবে জানেন? আপনি আপনার বাড়িও পেয়ে যাবেন আর আমি আমার স্বামীর থেকে নিষ্কৃতি পাবো। মেনে নিন না প্লিজ, মেনে নিন না। রাজি হয়ে যা ভাই, রাজি হয়ে যা। ওরে মুখ পুরি, তুই আমাকে ঠকাবি? সারা জীবন তোকে খাওয়ালাম, পড়ালাম, বড় করলাম, আর এখন তুই আমাকে ঠকাবি? মুখ পুরি কোথাকার, তুই অন্য একটা পুরুষকে বিয়ে করবি? তোকে আমি ছাড়বো না। আরে কি শুনছি আমি? আরে কে কোথায় আছো? আমাকে বিষ দাও, বিষ খেয়ে আত্মহত্যা করবো। অঙ্কিত, 3টে পুরুষ পেয়ে গেছিস তাই বলে আমাকে ভুলে গিয়ে এখন আমাকে অঙ্কিত বলে ডাকছিস? আরে কেউ কিছু দাও, এটা দিয়ে ওর মাথায় বাড়ি মারবো। আরে এটাকে ধরো না। আমি আমাকে বাঁচাও। আমি না তোমাদের নামে প্রার্থনা করব, ওই বাড়িটাও তোমাদের নামে করে দেবো। আমার বাড়িটা? আরে ওই বাড়িটা আমি 25 লাখ টাকা দিয়ে কিনেছি। 25 লাখ আমার ঘর ওদের দিয়ে দিবি? তোকে তো আমি। চল এবার বল, তোরা কাদের জন্য কাজ করিস? পাগল হয়ে গেছিস নাকি? কেউ নিজের হবু বরের ওপরে বন্দুক তাক করে নাকি? দে 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 দে, আমায় দে। যদি 35 সেকেন্ডের মধ্যে না বলিস তোরা কাদের হয়ে কাজ করিস, তাহলে প্রাণে শেষ করে দেবো। কে তুমি? আরে একটু পড়াশোনা করলে আর এরকম প্রশ্ন করতি না। সিআইডি রে ওরা, সিআইডি। শেষবারের মতো জিজ্ঞেস করছি, তাড়াতাড়ি বলে দে কাদের হয়ে কাজ করছিস, বল। এখনো পর্যন্ত আমরা তো ঠিকঠাক পথে এগোচ্ছি বস। কাকা নিজের মুখে সবার সামনে বলেছে যে ওর ঘরটা শুধু আমাদেরকেই বেচবে। কিন্তু এই চাঙ্কি কিন্তু ভেতরে ভেতরে ছটফট করছে। দেখো কিছু না কিছু নিশ্চয়ই করবে। কি হয়েছে রে? বড্ড হুড়ুহুড়ি দেখছি তোর। ভেঙ্কি কাকাকে তোমরা দুজনে প্রাণেই মেরে দিলে। এবার শান্তি হয়েছে তো? কি বলে গেল? চাঙ্কি মরে গেছে? এক মিনিট, সরো, দেখি সরে যান। এবার খুশি হয়েছে তো তোমরা?
আমাদের হাসি খুশি চলটাকে একদম শ্মশান ঘাট বানিয়ে রেখে দিলে। আরে না না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমরা চাঙ্কিকে মানিনি, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। কিচ্ছু ভুল বলছি না আমরা। আপনাদের মারার ফলে কাকার ইন্টারনাল ব্লিডিং হয়েছে আর আর উনি মারা গেছে। ইন্টারনাল ব্লিডিং? হ্যাঁ, কিন্তু ওনার এই আত্মহত্যা এবার বৃথা যাবে না। এবার না তোমরা এখানে থাকবে আর না তোমরা কাকার ঘরটা নিতে পারবে। পুলিশ আসছে তোমাদেরকে জেলে নিয়ে যাওয়ার জন্য। পুলিশ? পুলিশ কেন? আমরা পুলিশ স্টেশন থেকে আসছি। কাল্লু কাঞ্চা কে? ডাকো। এরা দুজন। দাঁড়া, চল আমাদের সাথে। হ্যাঁ চলো চলো, আমরা যখন কিছু করিনি তো ভয় পাওয়ার কি আছে। চলো চলো। এই সিআইডির লোকগুলো উকিলটার সাথে কি করছে মনে হয়? জানি না ভাই, ওরা যখন উকিলকে ছাড়ছে না তখন আমাদের নিশ্চয়ই হালুয়া বানিয়ে দেবে। স্যার, এরা এতক্ষণ ধরে এখানে রয়েছে কিন্তু এরা এমন কোনো কথা বলেনি যার থেকে আমরা কোনো সূত্র পেতে পারি। পঙ্কজ, আর একটু অপেক্ষা করো, একটু সময়, দেখবে সমস্ত তেজ ফুরিয়ে গেছে, ফটাফট বলতে শুরু করবে। শালা, তুই আমাকে মারলি কেন? আরো মারবো। কি করবি তুই? তুই হাসছিস কেন? এটাই তো আইডিয়া পাপ্পু, এটাই আইডিয়া। আমরা দুজন একে অপরকে এমন পেটান পেটাবো যে আমাদের শরীরে প্রচুর চোট আর আঘাতের চিহ্ন চলে আসবে। এরপরে আমরা সিআইডি লোকেদের ফাঁসিয়ে দিয়ে বলবো যে ওরা আমাদের উপরে টর্চার করেছে। চল শুরু করি। চলো, এদের ফাইটিং দেখে বোর হয়ে যাওয়ার থেকে ভেতরে চলো। বাহ 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 বাহ, তোমাদের কুস্তি খতম? হ্যাঁ, নিজেদের খুব চালাক মনে করো তাই না? দুটো ছ্যাঁচোর, দেখাও এদেরকে। আমরা দুজন একে অপরকে এমন পেটান পেটাবো যে আমাদের শরীরে প্রচুর চোট আর আঘাতের চিহ্ন চলে আসবে। এরপরে আমরা সিআইডি লোকেদের ফাঁসিয়ে দিয়ে বলবো যে ওরা আমাদের উপরে টর্চার করেছে। এবার বলো তাড়াতাড়ি, আর যা বলবে সত্যি বলবে। স্যার, এইসব আমরা চাঙ্কি দাদার কথা শুনে করেছি। ও আমাদের বলেছিল যে পূজাকে কিডন্যাপ করে নাও। চাঙ্কি বলেছিল? আচ্ছা, কেন কেন চাঙ্কি এটা করেছে? স্যার, ও চলটা খালি করাতে চাইছিল আর ওখানে একটা বিশাল বড় মল বানাবে বলে ভাবছিল। আচ্ছা, চল খালি করতে চেয়েছিল চাঙ্কি মল বানানোর জন্য, কিন্তু চাঙ্কি ভুলে গিয়েছিল যে যতক্ষণ সিআইডি আছে কোনো চলই জোর করে খালি করাতে পারবে না। এক্সকিউজ মি, এই কুশলের ঘরটা কোন দিকে? ওই ওপরে, রুম নাম্বার 112। ওই ঘরে যে দুজন থাকে ওরা কোথায় গেছে? কাল্লু আর কাঞ্চা? হ্যাঁ, ওদেরকে তো পুলিশে ধরে নিয়ে গেছে। হ্যাঁ স্যার, ওরা দুজন তো চাঙ্কি দাদাকে খুন করেছিল। ওরা দুজন 1 নম্বরের গুন্ডা। দয়া স্যার আর অভিজিৎ স্যার কাউকে খুন করেছে? এটা কি করে সম্ভব স্যার? কাকা, তুমি বলো না, ওরা তো তোমাকেও মেরেছিল। না 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 না, দেখো ওরা কিন্তু গুন্ডা ছিল না, ওরা আমাদের সিআইডি অফিসার অভিজিৎ আর দয়া। এসিপি স্যার ঠিকই বলেছেন পিঙ্কু, ওরা দুজন সিআইডি অফিসারই ছিল। ওনারা আমাকে সবকিছু খুলে বলে দিয়েছেন। ওনাদের কথা মতোই আমি মার খাবার নাটকটা করেছিলাম। হ্যাঁ, চাঙ্কির লাশটা কোথায় পড়ে আছে? সেটা তো পুলিশে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে। স্যার, হ্যাঁ স্যার অভিজিৎ স্যার, দয়া স্যার কাউকেই ফোনে পাচ্ছি না। আমার মনে হয় ওনারা খুব বড় বিপদে পড়েছেন। আরে ছাড়ো শ্রেয়া, কোনো বিপদই হয়নি, যেখানে দয়া আর অভিজিৎ একসাথে আছে। কি ব্যাপার স্যার,
2 ঘন্টা ধরে ঘোরাচ্ছেন, বোর হয়ে গেছি। কোনো মিউজিক টিউজিক প্লে করুন না। ঢিংচ্যাক। হ্যাঁ, তোরা দুজন পুলিশ ভ্যানে বসে আছিস, পিকনিক করতে যাচ্ছিস না কোথাও? হ্যাঁ, চুপচাপ বস। ঠিক আছে ভাই, রাস্তায় কোথাও একটু চা খাইয়ে দিও, বড্ড ঘুম পাচ্ছে। আরে বাবা, তোরা খুব মজা পাচ্ছিস নাকি? আর একটু দাঁড়া, তারপর সব ঘুম ছুটে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? কোন পুলিশ স্টেশনে? জমলোক পুলিশ স্টেশন। নাম শুনেছিস কখনো? জমলোক? তার মানে আমাদের টিকিট কেটে গেছে কাঞ্চা ভাই। গাড়িতে বোম লাগানো আছে। বোম? আর বোম ফাটবার আগে আমরা গাড়ি থেকে নেমে যাব, তোরা দুজন বোম নিয়ে মজা করবি। চল। এই, এই, এই। ওরা দর্শন সেটকে মারার জন্য রেখে দিয়ে গেছে, ওরা পালাচ্ছে, ধরো ওদের। এই দাঁড়া বলছি। স্যার, ওই হচ্ছে চাঙ্কির ঘর। ওটা? হ্যাঁ স্যার। সচিন, শ্রেয়া, যাও খুব ভালো করে চেক করে আসো রুমটা। একটা কথা বলুন, এই চাঙ্কি কদিন ধরে আছে এই চলে? স্যার, ও তো এখানে অনেক বছর ধরে আছে। আর একাই থাকতো নাকি ওর সঙ্গে কেউ থাকতো? স্যার, ও তো একলাই থাকতো, ওর কোনো আত্মীয় স্বজন ছিল না। স্যার। হ্যাঁ সচিন, এই দেখুন স্যার, ওর ঘর থেকে এতগুলো টাকা পেয়েছি। চাঙ্কির রুম থেকে এতগুলো টাকা? ও তো এখানে থাকতো। একটা কাজ করো, এই রুমটার প্রতিটা কোণা ভালো করে দেখো, আর যদি দরকার পড়ে তার মেঝে খুঁড়ে দেখো, দেখো আরো কিছু পাওয়া যায় কিনা। স্যার? হ্যাঁ। একটা কথা বলুন, যে চাঙ্কি এত বছর ধরে আপনাদের এখানে আছে, ও কি কাজ করতো? স্যার, আমরা অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু ও আমাদেরকে কখনো কিছু বলেনি। স্যার, কালু আর কাঞ্চা। কাল্লু আর কাঞ্চা নয়, দয়া আর অভিজিৎ। কি হয়েছিল? হ্যাঁ, কিছু নয় স্যার, ওই সামান্য চোট লেগেছে, ঠিক হয়ে যাবে। স্যার, আপনারা ঠিক আছেন স্যার? হ্যাঁ ঠিক আছে স্যার। এই মলের কিছু পেপারস পেয়েছি, আম্বাবাড়ি আর গুলাবাড়ির চলের জায়গায় তৈরি হবে। এই দেখো, এই মলে চাঙ্কি 20% পার্টনারশিপ আছে, 20%। আর এই জন্যই ও চলটা খুব তাড়াতাড়ি খালি করতে চেয়েছিল। কিন্তু ভেঙ্কি কাকা তো মারা গেছে, তাহলে এখন কি হবে? না হে, ও এখনো মারা যায়নি। যেরকম ও দুজন পুলিশের লোক নকল ছিল, অ্যাম্বুলেন্সও নকলই ছিল স্যার। আর চাঙ্কির মৃত্যু, সেটাও মিথ্যে, সবকিছু নাটক ছিল। ও বেঁচে আছে। আমাকে ছেড়ে দাও, তোমরা কেন আমাকে মারতে চাইছো? আরে বলবে তো আমি কি দোষটা করেছি? তোর দোষ শুধু এইটুকুই
যে তুই গোলাপবাড়ি চলের মালিক। হ্যাঁ, আম্বাবাড়ি চালের মালিক হবো এবার আমরা সব, আর তুই এখানে পচে পচে মরবি। আমাকে ছেড়ে দাও, আমার সঙ্গে এরকম করো না তোমরা। তুই মরার কয়েকদিনের মধ্যেই পুরো চল আমি চুটকি মেরে খালি করে দেবো। আর সেখানে তৈরি হবে একটা দারুণ মল। আরে শেষ ইচ্ছেটা বলে দে এবার। আমরা চাই না তোর আত্মা আমাদের মলে ধেই ধেই করে নেচে বেড়া। আরে ও দাদা, তাড়াতাড়ি করে ওখান থেকে যান। আরে বাবা, ওকে এখানেই ফেলে রেখে দে, এখানে ব্লাস্ট হবে, এমনি মরে যাবে। চল 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 চল, পালা পালা পালা, এখান থেকে পালা। বাঁচাও। ওরা দর্শন সেটকে মারার জন্য রেখে দিয়ে গেছে, ওরা পালাচ্ছে। ধরো ওদের। এই তারা বলছি। আপনারা, আমরা সিআইডি অফিসার, ভয় পাবেন না। আপনারা আসতে অনেক দেরি করে ফেলেছেন, ব্লাস্ট আরম্ভ হয়ে গেছে, এখন আমাদের পক্ষে বাঁচা অসম্ভব। কিচ্ছু হবে না, আপনি তাড়াতাড়ি চলুন। আরে সিনেমায় এই নতুন ভিলেনটা আবার কোত্থেকে এলো? এই দাঁড়া বলছে। শ্যামলী, গুলাবাড়ি চলটার জায়গায় যে মলটা হওয়ার কথা ছিল, সেই কাজটা থেমে যাওয়ার জন্য আমার অনেক ক্ষতি হয়। আমার বাবার 16 কোটি টাকা লগ্নি করা ছিল এই প্রজেক্টে। আমরা পথে বসে যাই, সব শেষ হয়ে যায় আমাদের। তাই তুমি তেজকে বিয়ে করেছিলে, যাতে ওর সম্পত্তি ব্যবহার করে গোলাবাড়ি চলকে হাতাতে পারো। হ্যাঁ, শুধুমাত্র একটাই স্বপ্ন ছিল আমার, চলটাকে শেষ করে দিয়ে তার জায়গায় একটা ঝলমলে মল তৈরি করা। আর নিজের স্বপ্ন পূরণের জন্য একের পর এক অপরাধ করে যাচ্ছ, খুন করেছো, নির্দোষ লোকেদের বাড়ি ছাড়া করেছো, হ্যাঁ, তাদের ভয় দেখিয়েছো, হুমকি দিয়েছো। আর এছাড়াও চন্দ্র আর চিন্টুর খুনের অভিযোগ তেজের ঘাড়ে চাপিয়ে দাও। ওকে তুমি ফাঁসিয়ে দিয়েছো। কিন্তু কি লাভ হলো? আপনারা সিআইডির লোকেরা মাঝখানে ঢুকে পড়লেন আর সব পণ্ড করে দিলেন। কি করবো মাসি, এ তো আমাদের পুরনো অভ্যেস। আর আমাকেও তো অনেক বড় বোকা বানালো এরা দুজন, কাল্লু আর কাঞ্চা হয়ে। তোমাদের মতো সাপেদের গর্ত থেকে বের করার জন্য সিআইডিদের প্রায়শই এমন করতে হয়। তোমাদের খুব শখ ছিল যে একটা বিশাল বড় মল করবে, কিন্তু সরকার আগে থেকেই বড় মল বানিয়ে রেখেছে, জেলের কাল কুঠরি।